জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিও নির্দিষ্ট ফরম্যাটের বাইরে আমরা ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সাবেক সংসদ সদস্য। আমাদের সঙ্গে থাকবেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব। তিনি থাকবেন ডক্টর কাজী মারিফুল ইসলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। জাকিয়াবাড়ি মমো চলচ্চিত্র শিল্পী থাকবেন আমাদের সঙ্গে। থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আলী তোহা। মোহাম্মদ আলী তোহা, আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি। আপনারাই ফ্রন্ট লাইনে ছিলেন, বাকিরা আপনাদের সামনে পিছনে পাশে হাঁটাহাঁটি করে এই আন্দোলনে আপনাদের ভাষায় বিজয় ছিনিয়ে আনা হয়েছে। তো আজকে আপনাদের 13 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়েছে। আমি যতদূর জানি, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনও সেখানেই আছে। আপনারা একটা প্রস্তাব নিয়ে গিয়েছেন, কি বলতে চান আপনারা? কি আছে আপনাদের সেই প্রস্তাবে? মোহাম্মদ আলী তোহা, শুনতে পাচ্ছেন নাকি আমাকে? না, শুনতে পাচ্ছে না। আমাদের সঙ্গে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন, তার কাছে আমি একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। ছাত্ররাই নামটি প্রস্তাব করেছেন এবং তিনি উত্তরে যেটা বলেছেন যে শিক্ষার্থীরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। ডক্টর ইউনূসকে ছাত্ররা বেছে নিল, তাদের এই সিদ্ধান্ত কেমন হলো? জি, অবশ্যই আমি প্রথমেই ছাত্রদেরকে অভিনন্দন জানাতে চাই। তারা অসাধারণ একটি ভূমিকা রেখেছে, জীবনের ঝুঁকি নিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, গুলির পর গুলি হয়েছে, তারা অকুতভয়ের মতো লড়াই করেছে। এখন দেশটা গড়ার সময়, এই সময় সকলের ব্যাপক আবেগ কাজ করবে, প্রতিশোধ কাজ করবে, ভেন্ডেটা কাজ করবে, কিন্তু মূল সময়টা কিন্তু দেশ রক্ষা এবং দেশ গড়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূস স্যারের সাথে আমার কিছুটা কাজ করার অভিজ্ঞতা হয়েছিল, একসাথে একসময় বিদেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। উনি এক্সেলেন্ট ওরেটর, এক্সেলেন্ট অর্থনীতিবিদ, অনেকগুলো রোল মডেল উনি তৈরি করেছেন এবং এই অর্থনৈতিক ক্রাইসিসে আমি মনে করি বিদেশ থেকে উনি প্রচুর গ্র্যান্ট, লোন, ইনভেস্টমেন্ট আনতে পারবেন। সেই কানেকশন, সেই যোগাযোগ, সেই ক্রেডিবিলিটি ওনার আছে। আমি একটু ভিন্ন বিষয় এখানে অ্যাড করব। প্রচণ্ড আবেগের মধ্যে সবাই আছেন, বিপ্লবের পরে আইনের কথা ভালো লাগে না, কিন্তু আসলে আমাদের একটু সাংবিধানিক জটিলতা কিন্তু আছে, যেটা একসময় উঠবে এবং যেটা ডক্টর ইউনূস স্যারের শপথকে প্রশ্নবিদ্ধ একসময় করতে পারে। কারণ প্রতি বিপ্লবের পরেই একটি প্রতি বিপ্লব হয়, তারপর আরেকটি প্রতি বিপ্লব হয়, এগুলো পৃথিবীর ইতিহাসে হয়েছে। তখন এই ইস্যুগুলো আসবে। প্রথম হচ্ছে সংসদ ভেঙে দেয়া। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে স্বেচ্ছাধীনভাবে সংসদ ভেঙে দেওয়ার কোনো ক্ষমতা নাই, এটা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং। আরেকটি হচ্ছে যে উনি মাননীয় প্রধানমন্ত্রী রিজিগনেশন করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি রিজাইন করেন, সেক্ষেত্রে ওনাকে সংসদ ডেকে মাননীয় প্রধানমন্ত্রীর পরে আর কেউ মেজরিটি আনতে পারছে কি না এইটা ডেকে ওনাকে রিজলভ করতে হবে। অথবা সংসদ সদস্য সবাই সিদ্ধান্ত নেবে রিজলভ করব, অথবা একজন অ্যাক্টিং মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্যের মধ্যে সামটাইমস থেকে উনি রেজিগনেশন দিবে। এইটা কিন্তু একটা প্রসেস। কিন্তু আমরা যেটা কাগজে দেখতে পেলাম মহামান্য রাষ্ট্রপতি দপ্তর থেকে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দেশে নাই, ওনার কাছে ওনার পরামর্শ গ্রহণ সম্ভব না, সে অবস্থায় ডিসকাশন মোতাবেক দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত অভিমত, এখানে একটা তীব্র আন্দোলনকারীদের চাপ ছিল, কিন্তু এটা সংবিধানভাবে পুরোপুরি সিদ্ধ হয়নি। এই ডিফেক্টটা কিউর করা উচিত ছিল এবং কিউর করা যেত। কারণ আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং তার ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। আমরা চাই না ভবিষ্যতে পৃথিবীর কোনো আর্টিকেলে তাকে নিয়ে লেখা হোক যে তার ক্ষমতা গ্রহণের পথে অসাংবিধানিক ছিল। আরেকটি হচ্ছে, এখন যে উনি ওথ নেবেন, এটারও কোনো সাংবিধানিক স্বীকৃতি নাই। সেক্ষেত্রেও একটা জটিলতা আছে। সে জটিলতা হচ্ছে যদি
আমরা সংবিধান অ্যামেন্ডমেন্ট করি পার্লামেন্ট ডেকে, সেখানে এতজন পার্লামেন্টারিয়ান পাওয়া যাবে কি না এটা একটা প্রশ্ন আছে, তাহলে আপনি অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটা চ্যাপ্টার দিতে পারতেন, অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, এই ধরনের প্রভিশন দিতে পারতেন। যদি এরকম প্রভিশন পরেও আপনি রাটিফাই করতে পারেন পোস্ট ফ্যাক্টো, কিন্তু ডিফেক্টটা কিছুটা রয়ে যাচ্ছে। এত ক্লিন একজন মানুষকে আমরা রাজনীতিতে জোর করে নিয়ে আসতেছি, তার পথটি আমাদেরকে সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার রাখা উচিত। আপনি তো সমস্যাগুলোর কথা বললেন পাটোয়ারী সাহেব, কিন্তু সমাধান কি করে যেগুলো বললেন সেগুলো তো আসলে অসম্ভব মনে হচ্ছে। সম্ভব কোনো সমাধানের আইডিয়া কি মাথায় আছে আপনার? আরেকটি সমাধান আছে। ইউ ক্যান নট ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট অ্যাট দ্য সেম টাইম। আপনি সংবিধান রেখে সংবিধানকে ডিসরেগার্ড করতে পারেন না। আপনি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারেন এবং একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে পারেন। যদিও সাধারণত দেশ স্বাধীন হওয়ার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়, তারপরেও এ ধরনের বিপ্লবের পরেও হতে পারে। নেপালেও হয়েছিল। নেপালে যখন প্রচণ্ড আসার পরে এরকম একটি কনস্টিটিউয়েন্ট কাউন্সিল করেছিলেন। একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল করে সেই সংসদের মাধ্যমে আপনি দেশ চালিয়ে নতুন সংবিধান করতে পারতেন। আদারওয়াইজ আপনার যেটা হচ্ছে, আপনি সংবিধান রেখে বিদ্যমান ল, এক্সিস্টিং ল, এনফোর্সেবল ল, কিন্তু আমরা এটাকে ডিসরেগার্ড করছি। এটা হয়তোবা ভবিষ্যতে একদিন প্রশ্ন উঠবে। তবে হ্যাঁ, আমি মনে করি ডক্টর ইউনূস স্যার এই মুহূর্তে একটি পারফেক্ট চয়েস, কারণ তিনি সর্বজন স্বীকৃত এবং তবে যে কাঠামো তৈরি হচ্ছে সেটি নন পলিটিক্যাল। এখন বাংলাদেশের বিদ্যমান 10টি, 8টি, 5টি পলিটিক্যাল পার্টিকে বাদ দিয়ে যদি একটি কাঠামো হয়, সেই কাঠামোটা কি টেম্পোরারি না দীর্ঘমেয়াদী? ছাত্রদের দাবি আমি শেষ করে দিচ্ছি। ছাত্রদের দাবি দেখলাম এটা 3 থেকে 5 বছর তারা চাচ্ছেন। 3 থেকে 5 বছরের একটি নন পলিটিক্যাল কাঠামো কিভাবে কাজ করবে? সেখানে পলিটিক্যাল ইনক্লুশন লাগবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন আমাদের সঙ্গে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমি একদম জনগণের কি বলবো, চায়ের দোকানে আড্ডায় বা ফেসবুকে বা বিভিন্ন কথা থেকে এই প্রশ্নটা ঠিক কোনো আপনি বলতে পারবেন না, একাডেমিক রিসার্চ করলে এটা হয়তো প্রশ্নটা কেমন হবে আমি জানি না। প্রশ্নটা এমন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা ঘেঁষা বা আমেরিকার কাছাকাছি লোক, তিনি দায়িত্ব নিলে দেশটাকে আমেরিকার কাছে দিয়ে দিবেন, এইরকম একটা গুঞ্জন আছে, কিন্তু আপনার কানেও হয়তো গিয়েছে। আমি এই গুঞ্জনের পক্ষে বিপক্ষে আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন একমাত্র নোবেল লরেট এবং নোবেল প্রাইজ পেয়েছেন এবং সারা পৃথিবীতে উনি পরিচিত একজন মানুষ এবং ওনার অনেক গর্ব, আমাদের গর্ব করার মতো অনেক কাজ তিনি করেছেন। জাতি হিসাবে আমরা এই জন্য গর্বিত। এখন দেখেন যে তাকে আপনি আমেরিকান ঘেঁষা বা আমেরিকার পন্থী এরকম একটা রং দিতে পারেন, কিন্তু তিনি তো সারা পৃথিবীতে তার পপুলারিটি আছে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তিনি যান না, যেখানে তিনি বক্তব্য রাখেন না, যেখানে তার মডেল কাজ করে না। সুতরাং তিনি আমেরিকার কাছে দেশটাকে দিয়ে দিবেন, এটা আমি বিশ্বাস করার মতো অবস্থায় নাই এবং আমি এটা বিশ্বাস করি না। আর একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে যে বাংলাদেশ কেউ কারো কাছে দিয়ে দিতে পারে না। বাংলাদেশ বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের জনগণ এটা রক্ত দিয়ে অর্জন করেছে 1971 সালে এবং বাংলাদেশের জনগণ বারবার প্রমাণ করেছে তারা এই দেশটাকে ভালোবাসে। সুতরাং আমাদের দেশ কেউ কাউকে দিয়ে দেবেন এটা আমি বিশ্বাস করার মতো অবস্থায় নাই। জি, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কথা শুনেছেন। তিনি একটি আইনি এবং সাংবিধানিক জটিলতার কথা বলে, এই বিষয়ে যদি আপনার পরামর্শ বা কোনো মন্তব্য থাকলে যদি শেয়ার করতেন। না, আমি ওনার সাথে একমত যে একটা সাংবিধানিক জটিলতা আছে, বাট একটা দেশে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সংসদ অধিবেশন ডাকার কোনো সুযোগ ছিল না এবং সংসদ অধিবেশন ডাকলেও কাকে পাওয়া যেত না এটা নিয়ে উনিও কনফিউজ। আমার মনে হয় না সংসদ অধিবেশনে কেউ এখন আসতেন, কারণ দেশে যা চলছে এখন বা দেশে সংসদ সদস্য যারা ছিলেন তাদের বাড়ি ঘরে যেভাবে আক্রমণ হচ্ছে, আমাদের সংখ্যালঘু মানুষদের উপরে যে আক্রমণ হচ্ছে, আগুন জ্বলছে, তো এইসব জিনিসটা আমাদেরকে ইমিডিয়েটলি ঠিক করতে হবে। সুতরাং আমাদের এখন একটা সরকার দরকার, যে কোনোভাবে একটা সরকার দরকার। সেই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করতে হবে এবং সেই সরকার গঠন করার ফলে সংবিধানের যে আমরা যে জিনিসটা মেনে নিতে পারছি না বা মেনে চলতে পারছি না, সেই সংবিধান আমরা পরিবর্তন করতে পারবো যখন নেক্সট পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টে এটা রেটিফাই করা যাবে। 91 সালেও কিন্তু এরকম একটা সমস্যা হয়েছিল, এটা নিয়ে অনেক কথা হয়েছিল
এবং শেষ পর্যন্ত জাস্টিস শাহাবুদ্দিন চিফ উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন, প্রধান উপদেষ্টার, এবং পরে তিনি আবার প্রধান বিচারপতি পদে ফেরত যান এবং সংবিধান সেভাবে সংশোধন করা হয়েছিল। আর সংসদ অধিবেশন ডাকার তো এখন কোনো প্রশ্নই আসে না, এই প্রশ্ন আমি এখন তুলতে চাই না, কারণ মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে সংসদ বাতিল করে দিয়েছেন। জি, সুতরাং এখন এই গ্যাপটা ফিল আপ করতে হবে, দেশের অবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সব কিছু আইন শৃঙ্খলার মধ্যে আনার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখন একটা সরকার দরকার, আমাদের ইমিডিয়েটলি একটা সরকার দরকার। জি, ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, ছাত্র জনতার এই যে অভ্যুত্থানের পর তাদের ভাষায় যেটা বিজয়, তারপরে রাষ্ট্রের যে অবস্থা এখন দাঁড়িয়েছে, আপনি সামনে ভবিষ্যৎ কি দেখেন? আমরা একটা স্টেবল অবস্থায় আসতে, স্থিতিশীল অবস্থায় আসতে এখন কি করা যায়? জি, ধন্যবাদ। প্রথমত বলতে চাই যে স্টেবল অবস্থায় আসার প্রথম যে ধাপ, যেটা এতক্ষণ আলোচনা করছিলেন আমাদের অন্যান্য সহ আলোচক বৃন্দ, যে সংবিধান একটা বিষয়, আমার কাছে মনে হয় এই মুহূর্তে সংবিধান নিয়ে যে জটিলতার কথা বলা হচ্ছে সেটি একটা বাড়তি বিতর্ক তৈরি করবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা অসাধারণ অর্জনের মুখে আছে, আবার একটা অসাধারণ নাজুক পরিস্থিতির মধ্যে আছে। এই সংবিধান কিন্তু আসলে জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন, অর্থাৎ সংবিধান সার্বভৌম না, সার্বভৌম প্রধানত হচ্ছে জনগণ। জনগণ যদি মনে করে যে তাদের পরিচালনার জন্য যে সংবিধানটি আছে সেটা যথেষ্ট নয় কিংবা সেটার পরিবর্তন দরকার, সেক্ষেত্রে যে কোনো রকমের রাজনৈতিক ব্যবস্থাপনায় কিন্তু যাওয়া সম্ভব। যে আমরা যে মুহূর্তটাতে আছি সেটা একটা বৈপ্লবিক মুহূর্ত, ফলে এই মুহূর্তে যে আয়োজনগুলো হবে, যে রাজনৈতিক ব্যবস্থাগুলো তৈরি হবে, সেটা যে আমাদের প্রচলিত সংবিধানে সবটা কাভার করতে পারবে এমন নাও হতে পারে। এবং এই অবস্থা থেকে উত্তরণের নজির কিন্তু বাংলাদেশের জনগণ এর আগে দেখিয়েছে, যেটা 91 উদাহরণটা দেওয়া হলো, এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে যে চলতি সংবিধানে কাভার করছে না, তখন জনগণ তাদের ইচ্ছার সম্মতিতে একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে পারে। এই পরিস্থিতিটাকে যদি আমরা মাথায় রাখি, এই মুহূর্তে আপনি দেখেন যে আমরা যে একটা সর্বাত্মক স্বৈরাচারী শাসকের পতনের হয়েছে মাত্র, শাসন ব্যবস্থার কিন্তু কোনো রূপান্তর হয়নি। ফলে এই একটা দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন থাকার ফলে সমাজে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রচুর পরিমাণ আবর্জনা জন্মে। সেই আবর্জনার অনেকগুলো আমরা প্রকাশ দেখছি, যে সারা দেশে যে ভাঙচুর চলছে, সারা দেশে যে লুটতারাজ হয়েছে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বা ধর্মীয় যে সম্প্রদায়গুলো রয়েছে, তাদের জাতিগত সম্প্রদায়গুলো রয়েছে, তাদের বাড়ি ঘর সম্পদ সেগুলো আক্রান্ত হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং শহরে গ্রামে এখনো পর্যন্ত যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে নেই, এবং অর্থনৈতিক কার্যক্রম যেটা সেটাও এখনো সম্পূর্ণ স্বাভাবিক হতে পারেনি, এবং জনগণের জন্য যে মৌলিক সেবা সমূহ সেটাও এখনো কিন্তু সব জায়গায় সম্পূর্ণভাবে স্বাভাবিক না। ফলে এই মুহূর্তে রাষ্ট্র বিনির্মাণের যে একটা স্বপ্ন আছে, অর্থাৎ আমরা যেভাবে বাংলাদেশ এতদিন চলেছে, নতুন বাংলাদেশ সেভাবে চাই না, এই বাংলাদেশটা অন্য রকমের বাংলাদেশ হতে হবে। সেই অন্যরকম বাংলাদেশের প্রথম শর্ত হচ্ছে যে আমরা একটা নতুন ধরনের সংবিধান চাই, যেটা ন্যায় এবং সমতা ভিত্তিক বৈষম্যবিহীন একটা বাংলাদেশ তৈরি করবে। তো সেইটা তৈরি করার জন্য আমার ইমিডিয়েটলি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দরকার, যারা এই বর্তমান পরিস্থিতিকে দায়িত্ব নেবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং অর্থনীতিকে সচল করবেন, এবং অবশ্যই জনগণের জানমাল সম্পদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করবে। এবং এই বন্দোবস্তটাই আসলে আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সময় ধরে সকল পক্ষ, বিশেষ করে আমার শিক্ষার্থী যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে যুক্ত করে যে আগামী সংবিধানটা কেমন হতে পারে সেই সংবিধান বিষয়ক আলোচনাটা শুরু করা, এবং একটা সময় নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি তৈরি করা এবং একটা কনস্টিটিউশন ড্রাফট করা, এবং সেটা নিয়ে আসলে বাস্তবায়নের দিকে যাওয়া, এবং তারপরে আসলে আসবে ওই নতুন সংবিধানের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ তৈরি করার যে প্রচেষ্টা, সেটাতে আমরা অগ্রসর হতে পারবো বলে
আমার কাছে মনে হয়। জি নিশ্চয়ই। জাকিয়া বারী মম, ঢাকা ইউরোপীয় ইউনিয়নের মিশনগুলোর রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের উপর হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আবার তারা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যান্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন সেটাকেও স্বাগত জানিয়েছেন। আপনি দেখেছেন যে ছাত্র জনতার বিজয় মিছিল যখন হচ্ছে তখন আবার দেশব্যাপী নতুন করে ধ্বংসযজ্ঞও চলেছে। গতকাল কি হয়েছে আপনি জানেন, বঙ্গবন্ধুর মুরাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ হয়েছে। আপনি শিল্পী মানুষ, আপনার অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী নিশ্চয়ই আছে, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমার মনে হয় কিছুটা হলেও কাজে লাগবে। আমি এই দেশের সাধারণ মানুষ, রাজনীতি বুঝি কম, বুঝি না বললে চলে। সম্মানিত অতিথিদেরকে নতুন এই বাংলাদেশে যে বাংলাদেশ ছাত্ররা নিজেদের বলিষ্ঠ হাতে তৈরি করেছে সাধুবাদ জানাই। ছাত্রদেরকে অনেক ধন্যবাদ, এত সাংগঠনিক ভাবে সবকিছুকে নিয়ন্ত্রণ করে তারা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আর যারা জি মমর কানেকশনটা কি ছুটে গেল? মমর লাইনটি আমরা হারিয়েছি। জি মোহাম্মদ আলী তোহা, যে প্রশ্নটা আপনাকে শুরুতেই করছিলাম আমি, যে আপনারা গিয়েছেন আপনাদের প্রস্তাব জানাবার জন্য, রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন, বৈঠকটি শেষ হয়নি। আমি যতদূর জানি ছাত্র আন্দোলনের 13 সদস্যের একটি দল গিয়েছে বৈঠক করবার জন্য। তো আপনারা চাইছেন কি, কিভাবে চাইছেন? আমরা চেয়েছিলাম যে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হোক এবং সেটা সর্বোচ্চ 3 মাস মেয়াদের জন্য, যে যার মাধ্যম দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেটা হবে তারুণ্য নির্ভর। বাংলাদেশের ভবিষ্যৎ সকল দায়িত্ব বা বেশিরভাগ দায়িত্ব যেন তারুণ্যের কাঁধে ওঠে। আমরা যদি এখন সাংবিধানিক বিষয়গুলো দেখে থাকি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা সংসদ সদস্যই 60 ঊর্ধ্ব বয়সী, এটা 90% সংসদ সদস্য আমরা দেখে থাকি। এই জায়গাগুলো থেকে আমাদের দাবি বা আমাদের চাওয়া যে ছাত্র জনতার নতুন যে সরকারটা হবে সেটা যেন তারুণ্য নির্ভর সরকার হয়, যেটা তারুণদের জন্য কার্যকরী হয় এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে যেন তারা তাদের সর্বোচ্চ ক্যালিবার দিয়ে অবদান রাখতে পারে। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমরা চাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া হোক, যেখানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা স্বনামধন্য, যাদের সার্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের হাতে আমরা দেশটা অল্প সময়ের জন্য তুলে দিলে দেশের যে কাঠামোগত পরিবর্তন দরকার সেটা সঠিকভাবে করা সম্ভব, এটা বলে আমরা মনে করি। এই লোকগুলোকে বাছাই করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব দিতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা এখনো চলমান রয়েছে। জি মোহাম্মদ আলী তোহা, আপনি বললেন যে বিগত যে সংসদটি ছিল সেখানে 60 ঊর্ধ্ব মানুষের প্রাধান্য বেশি ছিল, আপনি বলছেন আপনি চাইছেন নতুন যে সংসদ হবে, নতুন যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা তরুণদের প্রতিনিধিত্ব করবে আপনি বলছেন, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম আছে। মানে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, লোকের সঙ্গে মিশেছেন, তাদের তো এক ধরনের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতারও তো প্রয়োজন আছে তোহা। জি, অভিজ্ঞতার দাম আমরা দেখেছি যে যেমন আমাদের পলকে পলকে ইন্টারনেটের যে সমস্যাটা আমরা দেখেছিলাম যে এটাও তাদের অভিজ্ঞতার আলোকে তারা দমন করতে পারেন। আমরা চাই যে এই অভিজ্ঞতাটা যেন পজিটিভ ভাবে কাজে লাগে, ক্যালিবারটা যেন কাজে লাগে, এই অভিজ্ঞতাটা যেন বিরোধী দলকে দমন পীড়নের জন্য না হয়। অভিজ্ঞতা, আমরা একজন মানুষ 60 ঊর্ধ্ব বা তার রাজনৈতিক পরিপক্কতা রয়েছে, তার অভিজ্ঞতা তো অবশ্যই রাষ্ট্রের ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু তিনি ওই 60 বছর বয়সে যে একজন 40 বছর বয়সে রাজনীতিবিদ যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করতে পারবেন বা যে চিন্তাধারা বা যে ক্যালিবার দিয়ে তিনি কাজ করতে পারবেন, একজন 60 ঊর্ধ্ব নাগরিক তিনি পারবেন না, তার চিন্তা শক্তি খর্ব হবে। আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে তাদের চিন্তা শক্তি খর্ব হয়। সেই জায়গাগুলো থেকে আমরা চাই যে তারুণ্য নির্ভর একটা সরকার গঠন হোক। জি, আমরা জাকিয়া বারী মমকে পেয়েছি। মম, যে বিষয়ে কথা বলছিলাম, জি আপনি কন্টিনিউ করেন আপনার কথা। আমি দুঃখিত, লাইনটা কেটে গিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সাধুবাদ জানাতে চাচ্ছি ছাত্রদের কারণে
এতদিন আমাদের অনেক জেনারেশন যা পারেনি, ছাত্ররা এই সময় এসে সেটা প্রমাণ করে দিয়েছে। আমি সাধুবাদ জানাই। আর হত্যার বিচার, সকল রকম হত্যার বিচার আমি চাই। অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ এই হত্যার বিচার চায়। বাংলাদেশ একটি জনতার সরকার চায়, সেই জনতার সরকারকে আমরা দেখতে চাই। সেই জনতার সরকারের কার্যকরী অবস্থান, কার্যকরী পদক্ষেপ দেখতে চাই, যেখানে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত সর্বস্তরে। মানুষের মগজে যে দুর্নীতি ঢুকেছে এত বছরের রাজনীতিতে, সেই দুর্নীতি মানুষের মগজ, চরিত্র, আচার আচরণ, চাল চলন সবকিছু থেকে বের হয়ে আসতে হবে। এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেদিন আমরা আসলে তৈরি করতে পারবো, সেদিন সম্ভবত আমাদের এই ছাত্রদের স্যাক্রিফাইসের প্রতিদানের একটা অংশ আমরা তুলে ধরতে পারবো, তাদের প্রতি কিছুটা সম্মান প্রদর্শন করা হবে। আমার কাছে তাই মনে হয়। আর আজকের এই সময়ে সংখ্যালঘুদের উপরে যে ধরনের অত্যাচারের কথা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, এই ধরনের অরাজক অবস্থা যুদ্ধ পরবর্তী একটা দেশে একটা নতুন অবস্থায়, যে সময় এখন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়নি, সে সময় খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই স্বাভাবিক ব্যাপারটাকে আমরা কখনোই বাড়তে দিতে চাই না। আমরা কখনোই চাই না বাংলাদেশে কোনো ধর্ম বর্ণের মানুষ নিগৃহীত হোক। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই অসাম্প্রদায়িক সম্পর্ক আমরা আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে চাই, যেটা কিছু নজির আমরা সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে দেখেছি, যে অনেক মাদ্রাসার মানুষ, অনেক এলাকার মানুষ, ছাত্ররা সবাই মিলে মন্দির পাহারা দিয়েছে, গির্জা পাহারা দিয়েছে। এটাই আমাদের বাংলাদেশ। তো সেই বাংলাদেশকে আমাদের সুরক্ষা করতে হবে প্রত্যেকের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে। আজকে একটা ময়লাও যেন আমরা রাস্তায় না ফেলি, একটা দুর্নীতিগ্রস্ত মানুষকেও যেন আমরা প্রশ্রয় না দিই, নিজের সুবিধার জন্য দেশকে যেন ব্যবহার না করি। এগুলো হচ্ছে আমার একদম নীতিগতভাবে অবস্থান। যে কোনো দেশ যদি সামনে এগিয়ে যেতে হয়, অবশ্যই এগুলো খুবই ইম্পর্টেন্ট অবস্থান বলে আমার মনে হয়। আমার মনে হয় বাংলাদেশ একটাই দল, এখন আর কোনো রাজনৈতিক দলের পরিচয়ের প্রয়োজন নেই। পুরো বাংলাদেশ মিলে একটাই দল, বাংলাদেশ। সেই বাংলাদেশকে যারা ছাত্ররা যে বাংলাদেশ উপহার দিয়েছে, যে স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা আসলে এই বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে সুপরিচালিত করার জন্য সর্বস্তরের মানুষকে, বিশিষ্ট জনদেরকে তাদের নিজেদের অবস্থান থেকে সঠিক সৎ পথটাই বেছে নিতে হবে। জি, মোহাম্মদ আবু আলম শহীদ খান, ভেঙে পড়েছে থানা পুলিশের কার্যক্রম, এটা মেরামত করতে বা পুলিশের প্রতি মানুষের আবার আস্থা ফিরে আনাটা তো খুবই জরুরি। কারণ আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখেছি ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করেছে, সেনাবাহিনী থানা পাহারা দিয়েছে, কিন্তু এইটা তো আসলে কয়দিন, 2-1 দিনের বেশি তো আর এই অবস্থা থাকলে কি হবে আমি ঠিক জানি না। আপনি অভিজ্ঞ লোক, আপনি বলতে পারবেন, মানে এই আস্থা ফিরিয়ে আনার জন্য কি কি করণীয়? প্রথমত এই 2 দিনেই যা ঘটেছে সেটাই তো আপনারা রিপোর্ট করেছেন, এবং সেই রিপোর্টগুলো খুবই ভয়াবহ এবং অনভিপ্রেত, এবং এটা গ্রহণযোগ্য না। এখন আপনি থানা পুলিশের উপরে যে পরিমাণ আক্রমণ হয়েছে এবং যতজন পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছেন, তাতে পুলিশ বাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে গেছে। তারা থানা ছেড়ে চলে গেছেন, তারা পুলিশ হেডকোয়ার্টার ছেড়ে চলে গেছেন, তারা ডিএমপি ছেড়ে চলে গেছেন, মফস্বলের থানাগুলো ছেড়ে তারা চলে গেছেন। এইটা আর চলতে পারে না, এই অবস্থা তো চলতেই পারে না। সেই জন্য আমি বারবার বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সাংবিধানিক বিতর্ক করব না, অন্তর্বর্তীকালীন সরকারটা আজকে রাতের মধ্যেই যদি গঠন করা যেতে পারে তাহলে গঠন করা উচিত, এবং খুব তাড়াতাড়ি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আপনি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কাজ করতে চান, তাদের যে অফিসাররা ছিলেন বা যাদের মধ্যে যে পুলিশরা বাড়াবাড়ি করেছে, বেশি রাজনৈতিক কারণে ব্যবহৃত হয়েছে, তাদের ব্যাপারে আপনারা তো ব্যবস্থা নিতে পারবেন, মানে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু পুরো পুলিশ ব্যবস্থা যদি না থাকে, যেটা এখন নাই বাংলাদেশে, এই অবস্থা চলতে পারবে না। তাহলে কিন্তু আমাদেরকে প্রত্যেক থানায়, প্রত্যেক উপজেলায় এখনই সেনাবাহিনীর সদস্যদেরকে ডিপোর্ট করতে হবে, যাতে আমরা কোনো রকম বিশৃঙ্খলা দেখলেই সেখানে কঠোর ব্যবস্থা নিতে পারি। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং এখন যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের কিন্তু মূল লক্ষ্য ছিল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে কোনো বৈষম্য করা হবে না। সেইগুলো সামনে রেখে আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি আইনের শাসনটা ফিরিয়ে আনতে হবে। যারা অপরাধী, যারা অন্যায় করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের অবশ্যই বিচার করতে হবে। এবং এই ব্যাপারে তো আমাদের সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি ওনারা বলেছেন
মহামান্য রাষ্ট্রপতি, এইগুলোর বিচার হবে, তদন্ত হবে এবং সকলকে বিচারের আওতায় আনা হবে। এখন যে অবস্থা চলছে, এখন যদি ছাত্রদের যে আবেদন, মহামান্য রাষ্ট্রপতির যে আবেদন, সেনাবাহিনী প্রধানের যে আবেদন, সেই আবেদন লঙ্ঘন করে, সেই অনুরোধ লঙ্ঘন করে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা কাজে যুক্ত হন, কোনো ধরনের আগুন দেওয়াতে যুক্ত হন, কোনো হত্যাকাণ্ডে যুক্ত হন, কোনো লুটপাটে যুক্ত হন, এটা কিন্তু আমাদের দেশে একটা অপরাধ, ফৌজদারি অপরাধ, এবং তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে। এই মেসেজটা ক্লিয়ারলি প্রত্যেকের কাছে যাওয়া দরকার, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের ছাত্র যারা আছেন তারা করছেন না, আন্দোলনে যারা ছিলেন তারা করছেন না, বিএনপির মহাসচিব বলেছেন তারা এটা করছেন না, জামাতে ইসলামীর প্রতিনিধি বলেছেন তারা এটা করছেন না। তাহলে কে করছেন? তো তাহলে কিছু মিসক্রিয়েন্ট, কিছু দুষ্কৃতিকারী, কিছু অন্যায় যারা সুযোগ পেলে অন্যায় করে, তারা কিন্তু এই কাজগুলো করছেন। সুতরাং এই ব্যাপারে একদম কঠোর হুঁশিয়ারি দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় ইমিডিয়েটলি আনতে হবে। কারণ আমরা আর কোনো আগুন দেখতে চাই না, আমরা আর কোনো ধ্বংস দেখতে চাই না। আবু আলম শহীদ খান, আমি একটু থামাই, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মানে সবাই বলছে এই কাজগুলো তারা করছে না, আপনি বললেন ছাত্ররা করছে না, বিএনপি করছে না, জামায়াত করছে না। ঠিক একই রকম কথা যে সরকারটি বিগত হলো, যখন ছাত্রদের উপর গুলি চালানো হচ্ছিল তারাও বলছিল এটা আসলে তাদের লোকেরা করছে না, পুলিশ করছে না, একটি তৃতীয় পক্ষ করছে। কথা কি একই রকম হয়ে গেল কিনা? না, তৃতীয় পক্ষ করছে এটা তো বলে পার পাওয়া যাবে না। আপনি যখন সরকারে থাকবেন, আর এখন যেহেতু আমাদের সেনাবাহিনী প্রধান দায়িত্ব নিয়েছেন, তার ভাষণ আমি যেটা শুনেছি, সুতরাং দায়টা সরকারে যারা আছেন তাদেরকে নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হবে তাদেরকে নিতে হবে। আপনি এখানে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ, এগুলো হলো এক ধরনের ন্যারেটিভ লিখল। আপনি জানেন, একজন আরেকজনের উপর দোষ চাপানোর চেষ্টা করে। আমি যে কারণে তুলে ধরছি সেটা হলো আমি সমস্যার সমাধান দেখতে চাই, আমি কোনো মানুষের মৃত্যু দেখতে চাই না, আমি কোনো ঘর বাড়িতে আগুন দেওয়া দেখতে চাই না, এবং কেউ দেখতে চান না। আমরা যারা এখানে আছি, আপনিও দেখতে চান না, তাই না? জি, নিশ্চয়ই আমরা আর একটি মৃত্যু দেখতে চাই না। আমাদের একটি দল সম্ভবত, সেটা অবশ্যই বাংলাদেশ, বাংলাদেশিদের একটি দল বাংলাদেশ। ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে মোহাম্মদ আলী তোহা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। মোহাম্মদ আলী তোহা, সারা দেশের ছাত্ররা, সঙ্গে জনতা, অভিভাবক সবাই আপনাদের ডাকে পথে নেমে এসেছিল আপনাদের আন্দোলনের জন্য। সেই আন্দোলনের একটা প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু আপনারা কি ভেবেছিলেন যে আপনাদের যদি বিজয় অর্জিত হয় এরপর কি কি হতে পারে? কেননা গত 24 ঘন্টায় আমরা যেটা দেখেছি যে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে ফেলা হয়েছে, তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আপনাদের উপর কিছুটা হলেও দায় বর্তায় না? আপনারা পরবর্তীতে কি করতে হবে সেইটার পরিকল্পনা ছাড়াই আসলে এগিয়ে চলছিলেন? না, আসলে আমাদের মধ্যে যে একেবারে পরিকল্পনা ছিল এমন না। আমাদের যে জনতা বা ছাত্র জনতার যে দাবিটা ছিল, এক দফা দাবিতে আমরা যখন আন্দোলন করছিলাম তখন আমরা দৃঢ়ভাবেই প্রতিজ্ঞ হয়েছিলাম যে হয়তো এই সরকারের, স্বৈরাচার সরকারের পতন হবেই। অবশেষে এসে আমরা সেটা দেখতে পেয়েছি যে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের প্রাথমিক বিজয়টা হয়েছে, কিন্তু আমরা যে বারবার বলেছি যে আমাদের প্রাথমিক বিজয় হইলেও আমাদের এখনো চূড়ান্ত বিজয় হয় নাই। একটা পরিস্থিতি, গত 1 মাস ধরে আন্দোলনের পরিস্থিতি একরকম ছিল, তার আগের 15 বছরের শাসন ব্যবস্থা একরকম ছিল। সেই জায়গা থেকে রাতারাতি একদিনে সবকিছু পরিবর্তন করে ফেলা সম্ভব না। আমরা বারবার চেষ্টা করছি, আমরা সারা দেশের আমাদের সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করছি যেন আমাদের বাড়ির পাশের কোনো সংখ্যালঘুদের উপর আমাদের আক্রমণ না হয়। আমরা এটা ট্যাকেল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকটা সংখ্যালঘুর কাছে আবেদন জানাচ্ছি যে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা নিজে যেয়ে আপনাদের নিরাপত্তা প্রদান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের মধ্যে হামলা করে বা গোলযোগ সৃষ্টি করে আমাদের উপর দায় চাপাচ্ছে বা অন্যদের উপর দায় চাপাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমরা বারবার সতর্ক থাকছি বা আমরা চেষ্টা করতেছি। আমরা বলেছি যে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের যেন কোনো ক্ষতি না হয়। বঙ্গবন্ধুর মূল্যায়নের কথা বলছেন আপনি, বঙ্গবন্ধু আমাদের দেশের শ্রেষ্ঠ বাঙালি, এটা এক বাক্যে সবাই মেনে নিতে বাধ্য, আমরাও সেটা মানছি, কিন্তু তাকে আমরা ওইভাবে অসম্মান করতে চাচ্ছি না। কিন্তু তাকে সামনে রেখে তার আড়ালে গত 15 বছর ধরে যে ধরনের লুটপাট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, তার ফলে ছাত্র জনতা বা আম জনতার আর বঙ্গবন্ধু বলেন বা বঙ্গবন্ধুর আড়ালে যারা কাজ করেছে তাদের উপর এক প্রকার ঘৃণা বা ক্ষোভ জন্ম নিয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ
কালকে গতকাল বা আজকে জনগণ ঘটিয়েছে। আমরা বারবার সতর্ক করছি সবাইকে এই ধরনের যেন কোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড না হয়, হামলা ভাঙচুর থেকে সবাই বিরত থাকুন। সবাই রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা যাদের অবদানে আমরা দেশ স্বাধীন করেছি তাদেরকে যেন আমরা অপমান না করি বা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তারা যেন অপমানিত না হন। আমরা এই বিষয়গুলো থেকে সবসময় সতর্ক থাকছি। আমরা হয়তো একদিনে সবকিছু সামনে নিতে পারি নাই, গত রাত বা গতকালের তুলনায় আজকের পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক দেখছেন। আমরা হয়তো 2-1 দিনের মধ্যে সারা দেশের এই পরিস্থিতিটা স্বাভাবিক করে ফেলতে পারবো। আমরা ছাত্র জনতা হয়তো সব পারবো না, সাধারণ মানুষের আমাদের সাপোর্ট লাগবে বা সিনিয়র পার্সন যারা আছে তাদের সাপোর্ট প্রয়োজন। আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার। জি, একটি গুলিও যেন না চলে, একটি হত্যাকাণ্ডও যদি যেন না হয়, সেই লক্ষ্যেই আসলে আপনাদের এই আন্দোলন ছিল। কিন্তু গত 24 ঘন্টায় যা হয়েছে নিশ্চয়ই খুবই মর্মান্তিক। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে সংখ্যালঘুদের উপর, সেটা আসলে নিশ্চয়ই কারো কাম্য না। আপনারাও সেটা নিশ্চয়ই সাপোর্ট করেন না অবশ্যই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর, মানে যেটাকে আমরা ডিজিএফআই বলি, সেটার আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান এবং এর পরপরই আমরা দেখতে পেলাম কয়েকজনকে মুক্ত হয়ে আসতে। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আয়নাঘর কি হতো সেখানে? আমি তো ঠিক জানি না নিকোল, তার আগে যমুনা টিভিকে আমার একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ যমুনা টিভি এই কয়দিন যে প্রচার করেছে এবং নিরপেক্ষ যে প্রচার করেছে, যমুনা টিভির সাথে আমার একটা হৃদয়ের যোগাযোগ আছে। সেই জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন, আমাদের সব কর্মীদেরকে অভিনন্দন। আপনারা ভালো থাকবেন এবং যেভাবে কাজ করছেন সেইভাবে কাজ করে যাবেন, এটা আমার একটা কামনা এবং আপনাদের জন্য প্রার্থনা রইল আমার। আয়নাঘর সম্পর্কে তো আমি কিছু জানি না আসলে। এই যে আয়নাঘর নিয়ে কিন্তু কিছু ডকুমেন্ট বেরিয়েছিল, আমি দেখেছি এই ডকুমেন্টগুলো, এবং এখন আজকে প্রমাণ হলো যে আয়নাঘর নামে একটা জিনিস ছিল এবং সেখানে মানুষজনকে বেআইনিভাবে আটকে রাখা হতো। এই বিষয়ে কিন্তু আমাদের সেনাবাহিনীকে কাজ করতে হবে। নিশ্চয়ই আমাদের সেনাবাহিনী এই কাজগুলো করবেন। কেন একটা সেনাবাহিনী যাকে সবাই পছন্দ করেন, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, এবং সেখানে একটা আয়নাঘর থাকবে এবং সেই আয়নাঘরে বছরের পর বছর মানুষজন আটকা থাকবে এবং সেখানে নানান ধরনের কাজ হবে এবং অত্যাচার নির্যাতন হয়, এরকম অভিযোগ আছে। এটা ওনাদের কাজ করতে হবে। যেভাবে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে যে তাদেরকে রিফর্ম করতে হবে নিজেরাই, আমাদের গণকর্মচারীদেরকে নিজেরাই রিফর্ম করতে হবে নিজেদেরকে। তারা রিফর্ম করবেন এবং তারা নিজেরাই পরিবর্তিত হবেন। এই যে এই আন্দোলন কিন্তু একটা শিক্ষা দিয়েছে যে দেশটা কিন্তু জনগণের। এবং আমি বারবার আমি বলার চেষ্টা করছি যে গণকর্মচারীরা, তিনি সচিবালয়ে কাজ করুন, তিনি জেলা প্রশাসনে কাজ করুন, তিনি পুলিশ বাহিনীতে কাজ করুন, তিনি বিচার বিভাগে কাজ করুন, সেনাবাহিনীতে কাজ করুন, যেখানেই কাজ করবেন তাদের বেতন ভাতা, পরবর্তীকালে তারা যে পেনশন পান, তাদের যে থাকার জায়গা, এই সমস্ত কিছু জনগণের পয়সা হয়। এবং আমাদের সংবিধানের 19-এ পরিষ্কারভাবে বলা হয়েছে সকল সময় জনগণের কল্যাণ করা, সেবা করা, এইটা সকল গণকর্মচারীর কর্তব্য। এবং আমরা এটা কিন্তু প্রায়শই ভুলে যাই, আমরা চাপে ভুলে যাই, আমাদের উপর অনেক চাপ থাকে, সেটাও সত্যি। আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে ঠিকভাবে পরিচালিত করেন না এবং করেন নাই। শুধু 15 বছর বললে তো হবে না, এই জিনিসটা কিন্তু অনেক বছর ধরে চলে আসছে। এই জিনিসটা স্বাধীনতার পর থেকে আজকে 54 বছর, দিনে দিনে বাড়িয়েছে দেনা, এবং যার কারণে আজকে এত ক্ষোভ, এত বেদনা, এত রাগ মানুষের। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের গণকর্মচারীদের, আমাদের সেনাবাহিনী সদস্যদের, আমাদের পুলিশ বাহিনীকে, আমাদের বিচার বিভাগকে বুঝতে হবে যে আমরা কোনো অন্যায় করেছি কিনা, আমরা কোনো ভুল করেছি কিনা, আমরা আরও কিভাবে ভালো কাজ করতে পারতাম। আমাদের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে তারা কিভাবে আরও ভালোভাবে দেশটা পরিচালনা করতে পারতেন। তাহলেই কিন্তু এই যে ছাত্রদের যে ত্যাগ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে আন্দোলন, এই জুলাই, যে রক্তাক্ত জুলাই, এর মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জন
সত্যি সত্যি বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিল, যে বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের জাতি, আমাদের জনগণ রক্ত দিয়ে একদম রাজপথ থেকে শুরু করে সবুজ ধানের ক্ষেত পর্যন্ত রঞ্জিত করেছিল এবং ত্যাগ তিতিক্ষা করেছিল তারা। সেই জায়গাটায় আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। জি, ছোট করে একটা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতেন। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে, এছাড়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এই রদবদল বিদ্যমান পরিস্থিতিতে কি বার্তা দিচ্ছে? জি, আবু আলম শহীদ খান, আপনাকে প্রশ্ন করেছি। আরো অনেক হতে হবে, আমাকে না, কাকে জিজ্ঞেস করেছেন? জি, আপনাকে, আবু আলম শহীদ খান আপনাকেই জিজ্ঞেস করেছে। জি হ্যাঁ, এরকম রদবদল আরো অনেক হতে হবে, হওয়ার দরকারও আছে। এবং এই রদবদল এই বার্তা দেয় যে আমাদের অনেকেই যারা শীর্ষ পর্যায়ে ছিলেন তারা হয়তো কোনো অন্যায় সিদ্ধান্তের সাথে যুক্ত ছিলেন, তারা কোনো ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করেছেন কোথাও, এবং সেইখানে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং এই ব্যবস্থাগুলো নিতে হবে। জি, মোহাম্মদ আলী তোহা, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আগের প্রশ্নে, যে গতকাল বা গত 2 দিনের যে ঘটনা ঘটেছে, আমরা গতকাল যে বিষয়টা দেখেছি যে আমাদের সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছু ভারতীয় এজেন্ট রয়েছেন বা ভারতীয় নাগরিক রয়েছেন, যারা গতকাল পরবর্তী পরিস্থিতি উশৃঙ্খল করার জন্য গুলি চালিয়েছেন বা পরবর্তী বিশৃঙ্খলতা চালিয়েছেন। আমরা দ্য হিন্দুস্তান পত্রিকার নিউজে গতকাল আমরা জানতে পেরেছিলাম যে নরেন্দ্র মোদী তাদের নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেছেন এবং তার পরবর্তী সময়ে 4000 সেনাবাহিনী আমাদের দেশে প্রেরণ করার চেষ্টা করেছেন বা প্রেরণ করেছেন, এমন একটা বিষয় আমরা জানতে পেরেছি, যে যাদের দ্বারা গত 15 বছরে তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশটাকে এক প্রকার তাদের অঙ্গরাজ্যে বানিয়ে ফেলেছেন। তারা চেষ্টা করতেছেন যে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে রাষ্ট্রের বুকে বিশ্ববাসীর কাছে আমাদের দেশটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজি রাষ্ট্র হিসেবে রিপ্রেজেন্ট করতে, বা আমাদের দেশে মৌলবাদী শক্তি উত্থান হচ্ছে বা তারা সবকিছু দখল করে নিচ্ছে, এমন একটা বিষয় রিপ্রেজেন্ট করার জন্য বাইরের দেশের সরকার। আপনি কি কোনো প্রমাণের ভিত্তিতে এটা বলছেন না? এটা আপনার একদমই কি বলবো প্রেডিকশন বা আপনার কোনো কি নিজস্ব কোনো ভাবনা চিন্তা থেকে বলছেন? না, আমরা গতকাল এই বিষয়গুলো দেখেছি, আমরা সচক্ষেই দেখেছি কিছু কিছু জায়গায়। কোনো প্রমাণ রেখেছেন? আমরা সেই জায়গাগুলোর পর্যবেক্ষণ থেকে আমরা বলছি বা আমরা নিউজগুলো আমরা কালেক্ট করে বিশ্লেষণ করে দেখেছি। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএনপি চাইছে 3 মাসের মধ্যে নির্বাচন, আবার আগামীকাল তারা একটি সমাবেশও ডেকেছে। আবার অন্যদিকে আমরা দেখছি রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন মালপত্র নিয়ে যাচ্ছে একদল লোক। এর আগে কার্যালয়ে আগুনও লাগানো হয়। মালপত্র নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে কেন নিচ্ছেন, কেউ বলছেন যে আওয়ামী লীগের লোকদের অত্যাচারে এলাকায় থাকতে পারেননি, কেউ বলছেন অন্য দল করা একাধিক মামলা দিয়েছে আওয়ামী লীগ, কেউ বলছেন অন্য কারো দেখাদেখি কাজটি করছেন। মানে যে ক্ষোভ জন্মেছে সেটার বহিঃপ্রকাশ কি এভাবে হতে পারে কিনা? জি না, কখনই হতে পারে না। মহান একটি আন্দোলন এই হাঁস মুরগি চুরির দিকে একটা রিফ্লেকশন হয়ে গেছে। এটার প্রতিরক্ষা কেন হলো না আমি বুঝলাম না। কারণ যখন আপনার শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন তখন ছাত্রদের দাবি মানা হয়ে গেছে। তখন নেক্সট উইদিন এ সেকেন্ড, উইদিন এ মিনিট পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব ছিল সেনাপ্রধানের। উনি কি কেপিআই স্থাপনা, যেখানে যেখানে হামলা হতে পারে সেগুলোতে ফুল স্কেল আর্মি ডিপ্লয় করে আলোচনা করতে পারতেন অন্তর্বর্তী সরকারের বিষয়ে। অলমোস্ট আজকে 24-36 ঘন্টা হয়ে গেছে বাংলাদেশ উইদাউট গভর্নমেন্ট, উইদাউট এনি নিরাপত্তা, উইদাউট এনি পুলিশ। এইটার কিন্তু ঐতিহাসিক দায় অনেকের কাছে চলে আসবে। এবং আমি রাজনীতি করার কারণে বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি এগুলো খুব লোমহর্ষক, এবং একটা কাউন্টার জেনোসাইড যেই করুক হচ্ছে, এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যেই হোক। অন্তর্বর্তী সরকার নিয়ে সাংবিধানিক নিয়ে বিতর্কের কারণে দেরি হচ্ছে না, আমার মনে নাম নিয়ে দেরি হচ্ছে, যা দুঃখজনক। দেখুন, এরশাদ স্যার যখন ক্ষমতা ছাড়লেন উনি কিন্তু পালিয়ে যাননি। শেখ হাসিনা পালিয়ে গিয়ে একটা ফার্দার সাংবিধানিক জটিলতা তৈরি করে দিয়েছেন।
যেদিন উনি পদত্যাগ করলেন তার আগের দিন ডিবিসি চ্যানেলের টকশোতে আমি বলেছিলাম কালকে ওনার সংসদ থেকে সংসদে একটি অন্তর্বর্তী সরকারের প্রভিশন এনে রিজাইন করা উচিত, তো সেটা করেননি। এরশাদ কি করেছিলেন? এরশাদ কিন্তু 90 সালে পালিয়ে যাননি, উনি উপরাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন সাহেবকে নিয়োগ দিয়েছিলেন। শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি রিজাইন করলে উপরাষ্ট্রপতি হিসাবে দেশ চালিয়েছিলেন 3 মাসের জন্য। সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল কেন? শাহাবুদ্দিন সাহেব পরে আবার উনি প্রধান বিচারপতি হিসেবে ব্যাক করতে চেয়েছিলেন, যেটা সংবিধান সম্মত ছিল না, যে কারণে ওনার ব্যক্তিগত কারণে সংবিধানটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তারুণ্য তো আমিও চাইছি, সারা জীবনই তো বলেছি যে আমাদের সংসদ ডিসপ্রপোর্শনেট, এখানে 5% টু বিলো 45 নাই। আমি ছিলাম ওয়ান অফ দ্য 5-7 জনের মধ্যে একজন। নাও তারপরও অভিজ্ঞতা লাগবে, মেধা লাগবে, রাজনীতিবিদ লাগবে। আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সেক্রেটারির দায়িত্ব দিলে তো হবে না, মেজরকে মেজর জেনারেলের দায়িত্ব দিলে তো হবে না। রাজনীতিবিদদের যে অভিজ্ঞতা সেটার প্রয়োজন আছে, তবে অবশ্যই তারুণ্যের স্প্রিয়া, তারুণ্যের মেধা, তারুণ্যের যে টেকনো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, এটা ছাড়া বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়া যাবে না। তবে শুধু তারুণ্য দিয়েও নতুন বাংলাদেশ গড়া যাবে না। আমি শেষ বলছি যে একটা একচ্ছত্রবাদ কিন্তু বাংলাদেশে ছিল এতদিন, আরেক ধরনের একচ্ছত্রবাদ যেন চাপিয়ে না আসে। আজকে এই মুহূর্তে রাস্তায় কোনো দাঁড়িয়ে কোনো লোক বলতে পারবে না আমি আওয়ামী লীগ করি, যদি সে বলে সে বিপদে পড়বে। তো সেটাও কিন্তু একটা কাউন্টার টাইরানি। যে এই প্রসঙ্গে আপনাকে ছোট করে একটা প্রশ্ন করতে চাই, ছোট উত্তরও চাই। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে জাতীয় পার্টির মতামত নিশ্চয়ই চাওয়া হয়েছে, আপনারা কি বলেছেন? সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে পারে নিশ্চয়ই, আওয়ামী লীগ তো আর কোনো নিষিদ্ধ দল নয়। দেখুন, এই মুহূর্তে কেউ আওয়ামী লীগের রাজি হবে কিনা এটি সবচেয়ে বড় কথা। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের কেউ রাজি হবে না, এবং সেক্ষেত্রে ঠিক খাস কামরায় কি আলাপ হয়েছে আমি সেটা জানি না। তো অবশ্যই এখন ছাত্রদের দাবিটাই সবার কাছে অগ্রগণ্য হচ্ছে, কারণ তারা রক্ত দিয়েছে। তবে ছাত্রদের দাবির সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের দাবিও শুনতে হবে, প্রশাসন, পুলিশ এবং রাজনীতিবিদ। আচ্ছা, আমি একটু তাহলে ছাত্রদের একটু দাবিটা শুনে আসি। মোহাম্মদ আলী তোহা, আমাকে ছোট করে একটু বলেন তো, মানে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ আপনারা চান কিনা? আমরা বরাবর চেয়েছিলাম যে বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠিত হোক, যেটা বর্তমান পরিস্থিতিতে এসে হয়তোবা ভবিষ্যতের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে একটা পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠা হতে পারে বিভিন্ন কাঠামো পরিবর্তনের মাধ্যমে। বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়েছে তাতে আমরা আওয়ামী লীগের ওই ধরনের নেতাদেরই খুঁজে পাচ্ছিলাম না। বেশিরভাগই দেশ থেকে পালিয়ে গেছে, বেশিরভাগই আত্মগোপনে আছে। তারা সামনে এসে যে তাদের দলকে প্রতিনিধিত্ব করে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব নিতে চাইবেন, এই সৎসাহসী তো তারা দেখাচ্ছেন না। তাহলে তাদেরকে আমরা ঘর থেকে ডেকে নিয়ে এসে দায়িত্ব দেব? জি, মোহাম্মদ আলী তোহা, যে অবস্থা সৃষ্টি হয়েছে, যেভাবে তাদের ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, তাতে করে খুব তারা সামনে আসার জন্য মুখিয়ে থাকার কথাও নয়। জাকিয়া কাজী মারুফুল ইসলাম স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই, গত 15 বছরের সরকারের কাছ থেকে আগামী যে সরকারটি আসছে তার আসলে কি শিখবার আছে? একদম, যদি থ্যাংক ইউ আরেকবার। যে প্রথমত গত 15 বছরে আমরা দেখেছি কি, যে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশটা বিনির্মাণের ক্ষেত্রে প্রধানতম কতগুলো অন্তরায় তৈরি হয়ে গিয়েছিল। একটা হচ্ছে যে জনগণের প্রতিনিধিত্ব, অর্থাৎ যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই নির্বাচনগুলো বেশিরভাগ সময় গ্রহণযোগ্য ছিল না, এটা নিরপেক্ষ ছিল না, অংশগ্রহণমূলক ছিল না। অর্থাৎ জনগণের অংশীদারিত্ব সরকার তৈরিতে থাকতে পারেনি। এটা হচ্ছে প্রথম একটা দুর্বলতা, যেটা থেকে আমাদেরকে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরকার এটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ আমরা দেখেছি আইন সবার জন্য একই রকম ভাবে কাজ করেনি। আমরা দেখেছি যে যারা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের জন্য এক রকমের আইন, আর সাধারণ একজন শ্রমজীবী, পেশাজীবী মানুষ, তার জন্য এক রকমের আইন। অর্থাৎ আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি এটা পার্থক্য তৈরি ছিল, যেটা আইনের শাসনের সম্পূর্ণ রকম পরিপন্থী। আমরা দেখেছি যে মানুষের মত প্রকাশের অধিকার, সেটা আমরা প্রথমে দেখলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে আমরা দেখলাম সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেগুলো দিয়ে মানুষের মত প্রকাশের অধিকারগুলোকে নির্মমভাবে দমন করা হয়েছে। এবং একই সাথে আপনি দেখেন যে মানুষের যে অর্থনৈতিক বা তার যে সৃজনশীলতা বিকাশের সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো বিকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে সুষ্ঠু প্রতিযোগিতা নেই। অর্থাৎ আপনি চাইলেই বাংলাদেশে একটা সুন্দর
ব্যবসা শুরু করতে পারেন না, কারণ এখানে কতগুলো সিন্ডিকেট আছে, কতগুলো অর্থনৈতিক গোষ্ঠী রয়েছে যারা সরকারি সাহায্য এবং পৃষ্ঠপোষকতা নিয়ে ব্যবসা করছে, সেই ব্যবসাটা সুষম প্রতিযোগিতামূলক হচ্ছে না। এবং আমাদের এই তরুণদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ একদম প্রায় সেই 2010 থেকে যদি বলি, এটা আস্তে 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 ক্ষমতাসীন ক্ষমতাসীনদের যে ছাত্র সংগঠন, তাদের দ্বারা নির্যাতিত হতে হতে সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, শিক্ষকরা, তাদের মত প্রকাশ, শিক্ষার পরিবেশ, এগুলো ভয়ঙ্করভাবে মৃত হয়েছে। এই শিক্ষার্থীদের যে মূল দাবি, কোটার দাবি, অর্থাৎ তাদের জন্য যে তাদের যে এমপ্লয়মেন্টের যে সুযোগ, সেটা সরকারি খাতে এবং বেসরকারি খাতে সরকার যথেষ্ট রকমের মনোযোগ দেয়নি। তাহলে আমি যদি মোটা দাগে এই জায়গাগুলোকেও দেখি, এবং একটা কথা অবশ্যই বলতে হবে যে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, জাতিসত্তাগুলো আছে, আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীগুলো আছে, তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রয়োজনীয় নীতি, সাপোর্ট এবং সহযোগিতাগুলো করা হয়নি। তো এটা যদি আমি মোটা দাগে ধরি, তাহলে আমার আগামী সরকার যেটা চাই, সেটা সরকার প্রথমত হচ্ছে আমার মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, একটা অসাম্প্রদায়িক, একটা সাম্য, একটা ন্যায় বিচার এবং আইনের শাসন, গণতান্ত্রিক যে সমাজ, সেই সমাজটা আমার বিনির্মাণ করতে হবে। সেখানে অবশ্যই জনগণের অংশীদারিত্ব থাকতে হবে তার সরকার গঠনের ক্ষেত্রে, অবশ্যই তাদের স্বচ্ছ হতে হবে, জনগণের কাছে তার দায়বদ্ধ থাকতে হবে, এবং সেটা জনমুখী উন্নয়ন নীতি নেবে। এরকম কেবলমাত্র অবকাঠামোর নীতি না, অবকাঠামো উন্নয়ন না, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক একটা যে উন্নয়ন নীতি গ্রহণ করতে হবে। এবং অবশ্যই আমার শ্রমজীবী, পেশাজীবী মানুষকে যেন আমরা সেখানে অন্তর্ভুক্ত করতে পারি, প্রান্তিক জনগোষ্ঠীগুলোকে যেন আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি, সেটার জন্য প্রয়োজনে আমাদেরকে, যেটাকে আমরা বলছি যে পজিটিভ ডিসক্রিমিনেশন, অর্থাৎ তাদের জন্য বিশেষ বন্দোবস্ত করে এই জনগোষ্ঠীগুলোকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং অবশ্যই আমার যে তরুণ সম্প্রদায়, যে শিক্ষার্থী, তাদের যে ভবিষ্যৎ, তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষাটা আছে, সেটাকে ধরার জন্য প্রযুক্তি, বিজ্ঞান মনস্ক শিক্ষা, অসাম্প্রদায়িক শিক্ষা এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনায় সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যে পরিবেশ এবং যে পদ্ধতিগত, কাঠামোগত যে পদ্ধতির পরিবর্তন, যেটা আমরা বলছি যে একটা নতুন ধরনের সংবিধান দরকার, যেটা আমাদের আগের সংবিধানে আসলে সেই সুযোগগুলো ছিল না। এই নতুন সংবিধানে আমরা এই তরুণদেরকে অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই, জনগণের, সাধারণ মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। জি জি স্যার, ধন্যবাদ। জি জি, জাকিয়া বারী মম, আমার সহকর্মী যারা আছেন অন্যান্য গণমাধ্যমে, সময়, ৭১ টেলিভিশন সহ বেশ কয়েকটি টেলিভিশনে ভাঙচুর হয়েছে, তাদের সম্প্রচার অনেকক্ষণ দীর্ঘক্ষণ বন্ধ ছিল। কয়েকটি টেলিভিশন চ্যানেল আবারও সম্প্রচার শুরু করেছে, এখনও অনেকে সম্প্রচার শুরু করতে পারেনি। খুবই কি বলবো, একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা আছি। আপনি যদি কোনো একটা বার্তা দিতেন। জাকিয়া বারী, আমার কাছে জানতে চাইছেন? জি জি, জাকিয়া বারী মম, আপনার কাছে। জি, বার্তা হচ্ছে এই নতুন পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের হত্যা, কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ কিংবা যান মানের ক্ষতি, এগুলো কোনোভাবেই কাম্য না। এগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতাভুক্ত করা উচিত। এবং এই ধরনের সাধারণ স্বাভাবিক মানসিকতায় বোঝা উচিত, দেশটা যখন নতুন করে আমাদের সকলকে মিলে গড়তে হবে, দেশের কোনো সম্পদকে আসলে নষ্ট করা যাবে না। দেশের সম্পদ মানে দেশের বিশিষ্ট জনরাও দেশের সম্পদ, দেশের প্রতিষ্ঠানও দেশের সম্পদ। আজকে বিএফডিসি একটি অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রায়। এই ধরনের অবস্থা আমরা নিশ্চয়ই চাই না। আমরা চাই এর থেকে উত্তরণ। আমরা চাই একদম সক্রিয় অবস্থান, যেখানে কিনা নতুনরা কাজ করতে পারবে, যেখানে কিনা সংস্কার হবে শুধুমাত্র কোটা সংস্কারের যে প্রক্রিয়া আমরা দেখেছি, যেখান থেকে আজকে এই সরকার পতন এবং নতুন সরকারের জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি নতুন বাংলাদেশে। সেই সংস্কার কিন্তু সকল অবস্থানে, সকল স্তরে প্রয়োজন। আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোতেও কিন্তু অনেক বড় ধরনের সংস্কার প্রয়োজন। এতদিন কেবল জাতীয়করণ হয়েছে, দলীয়করণ হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করার যে সুযোগ, সেই সুযোগটা অনেকে সত্যিকার অর্থে চাইলেও পেয়েছেন কিনা আমার সন্দেহ আছে, কিংবা এখানে সদিচ্ছারও অনেকখানি অভাব আছে। যে জায়গাগুলোতে আসলে নিজেকেই নিজের আবেগ বিবেক দিয়ে তাড়িত হয়ে নিজের অবস্থানকে পরিষ্কার করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এবং অবশ্যই কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের অরাজক পরিস্থিতি কাম্য নয়। যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে আমরা শান্তি, নিরাপদ, নিশ্চিন্ত জীবন চাই জনগণের, জনসাধারণের,
ইউনিভার্সিটির পরিবেশ থেকে শুরু করে দেশের কালচারাল অঙ্গনের পরিবেশ থেকে শুরু করে সব স্তরের জায়গায় যেন আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি, নিরাপত্তার সাথে কাজ করতে পারি এবং দলীয়করণ না করি, আর যেন নিজের সুবিধার জন্য দেশকে ছোট না করি, সেটা আমার পরিষ্কার অবস্থান। আমি বলতে চাই এই ধরনের অবস্থান, এই আজকের দেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ধৈর্য হারা হলে চলবে না। অবশ্যই 15 বছরের এই জঞ্জাল যা মগজে আমাদের দুর্নীতিগ্রস্ত মগজ তৈরি করেছে এত বছরে, সেটা এত তাড়াতাড়ি চলে যাবে না, এটা খুব স্বাভাবিকভাবে আমাদের বুঝতে হবে। সেই জন্য ধৈর্য হারা না হয়ে পজিটিভিটির সাথে নিজের অবস্থান থেকে নিজের কাজটা সততার সাথে করা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। বৈষম্য বিরুদ্ধেই যত কথা আমরা শুনলাম, বৈষম্য আগামীতে কেউই আসলে দেখতে চায় না। দেখতে চাইলে যমুনা টেলিভিশন তো আছেই, বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, যেখানেই জবাবদিহিতার প্রয়োজন জবাবদিহি করবে যমুনা টেলিভিশন। রাজনীতির সাথেই থাকবেন। আগামীকাল রাত 9টায় আবারও দেখা হবে।